প্রচুর মেঘ দেখা যাচ্ছে। মেঘ মানেই তো আর জলীয় বাষ্প নয়, এর মধ্যে কতটা জলীয় বাষ্প রয়েছে? আবারও কি কলকাতায় আজ রাতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে? দেখো, সব থেকে যে বিষয়টা আমাদেরকে দেখতে হবে যে এই যে কলমোনিউবাস যে মেঘটা থাকে, সেই মেঘটা কতটা আমাদের ইন্টেন্সিফাইং আছে। এবং তুমি যখন এই ছবিটার মাধ্যমে তুমি যখন তুলে ধরছো, তুমি বুঝতেই পারছো যে এই মেঘের বিস্তৃতিটা কিন্তু একটা বিস্তৃত অঞ্চল জুড়ে। আমরা কখনোই বলতে পারি না যে পুরো কলকাতাটা জুড়ে একই সময় একই ধরনের বৃষ্টি হবে, এবং সেটাই কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন প্রান্তে আজকে যদি উত্তর, দক্ষিণ এবং পূর্ব পশ্চিম আমরা চারটে ভাগে যদি পুরো কলকাতাটাকে ভাগ করি, এবং সেটার মধ্যে কিন্তু একটা বৃষ্টিপাতের একটা মানে সাংঘাতিক তারতম্য দেখা গেছে। এবং সেটা এই মেঘগুলো কিন্তু আমাদের যতটা যে জায়গাটাতে জমাট বেঁধে থাকছে, সেখান থেকেই কিন্তু এই বৃষ্টিপাতটা আমরা দেখতে পাচ্ছি যে অনেক বেশি পরিমাণে সেই জায়গায় হচ্ছে, এবং জলীয় বাষ্পটা যেখানেতে আরো বেশি থাকছে। এবং এই সবকটা জিনিসই কিন্তু কন্ট্রোল করছে, আমি যেটা বারবার করে বলছি, যে বাতাসের যে পার্টিকুলেট ম্যাটার্স গুলো আছে এবং যে গ্যাসিয়াস ম্যাটার গুলো আছে, সেগুলো কিন্তু এখন আমরা জানি যে পুজোর সময় এমনিতেই প্রচুর পরিমাণ গাড়ি সবসময় আমাদের থাকে, এবং কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে প্রচুর পরিমাণেতে কিন্তু আমাদের বাতাসেতে কার্বনের কণা আছে, এবং সেই সব মিলিয়ে কিন্তু এটা একটা প্রভাব পড়ছে। এবং ক্রমাগত যে জলবায়ু পরিবর্তন আমরা কিন্তু দেখেছি যে 2024-এর যে টেম্পারেচার ছিল, সেটা কিন্তু আমাদের কাছে শিখিয়ে দিয়ে গেছে যে এত বছর পরে একটা রেকর্ড আমরা দেখেছি যে তাপমাত্রা বৃদ্ধি পেতে। এবং তারপর এই 2025-এও আমরা যেভাবে দেখছি কন্টিনিউয়াসলি বিভিন্ন প্রান্তে, শুধু কিন্তু আজকে কলকাতা নয়, সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কিন্তু বৃষ্টিপাতের যে পরিমাণ, সেটা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এটা একটা জলবায়ু পরিবর্তনের কিন্তু প্রকৃষ্ট উদাহরণ হিসেবে আজকে 2025-এর এই বিভিন্ন অঞ্চলে যেভাবে বৃষ্টিপাতের একটা রেকর্ড ভেঙে দিচ্ছে, এটা কিন্তু আমাদেরকে ভীষণভাবে অ্যালার্ট হওয়ার জন্য। এই সময়টা সেপ্টেম্বর মাস, অক্টোবর মাসের এই সময়টা তো আমরা দেখি যে অন্যান্যবার এই সময়টা সাইক্লোন ঘনীভূত হয়। উড়িষ্যার সুপার সাইক্লোনের কথা যদি আমরা যদি একটু মনে করি, সেটাও কিন্তু এই রকম সময়ের হয়তো একটু পরে, মানে সেই জায়গায় এবারে আমরা দেখছি প্রবল বৃষ্টিপাত। এটাই কি জলবায়ু পরিবর্তনের প্রভাব? দেখো, সব থেকে যে জিনিসগুলো আমরা জানি যে সাইক্লোনটা যখন হয় তখন কিন্তু তার সাথে সাথে বৃষ্টিপাত এবং লাইটনিং, এই দুটো জিনিসই কিন্তু আমাদের বৃদ্ধি পায়। এবার সাইক্লোনটা কতটা তার ইন্টেন্সিটিটা বাড়ছে, এবং আমরা যেটা লক্ষ্য করার মতো সব থেকে বিষয়টা এবছরের, সেটা হচ্ছে ঘন ঘন সাইক্লোন হচ্ছে। এই যে ঘন মানে তার যে ফ্রিকোয়েন্সিটা বাড়ার পেছনেই কিন্তু আজকে জলবায়ু পরিবর্তনের কারণগুলো কিন্তু সব থেকে বেশি আমরা অ্যানালিসিস করে বুঝতে পারছি যে এটার একটা ডাইরেক্ট প্রভাব আছে। এবং সব থেকে যেটা সমুদ্র পৃষ্ঠের দেখো তাপমাত্রাটা বেড়েছে, এটা তোমাকে বুঝতে হবে। আজকে হিমবাহ গলন হচ্ছে, এবং আগে যে পরিমাণ আমরা দেখেছি যে টেম্পারেচার সমুদ্রপৃষ্ঠের ছিল, সেটা কিন্তু এখন অনেকটা বেড়ে গেছে। এর ফলে আমাদের এই যে ভারী যে তাপ মানে যে জলের যে আমরা যে দেখতে পাচ্ছি যে তারতম্যটা, যে নিচের দিকে যখন জলটা থাকছে, সেটা কিন্তু অনেক আমাদের টেম্পারেচারটা একেবারে কিন্তু অনেক কম থাকছে, আর উপরের দিকে যে জলটা থাকছে যে সমুদ্রপৃষ্ঠের, সেখানে কিন্তু অনেক জায়গাটা টেম্পারেচারটা বেড়ে গেছে। এই যে একটা মানে হিউজ ডিফারেন্স থাকছে, তার ফলেই কিন্তু আজকে এই মানে পুরো বঙ্গোপসাগরের ওপরের যে নিম্নচাপগুলোর ইন্টেন্সিটিটা অনেক বাড়ছে। এবং এই বঙ্গোপসাগরের দিকে আমাদের যে গতি প্রবাহটা, যে বাতাসের যে গতি প্রবাহটা, সেটাও কিন্তু তুলনামূলকভাবে আমাদের আরব সাগরের যে নিম্নচাপগুলো সৃষ্টি হয়, সেটা কিন্তু খুব মানে ইন্টেন্সিটিটা এত বেশি থাকে না। দেখবে তুমি যে ইন্টেন্সিটিটা থাকে, সেটা কিন্তু আরব সাগরের দিকে অনেক বেশি হয়, আরব সাগরের থেকে বঙ্গোপসাগরের দিকে অনেক বেশি হয়, এবং তার ঘনত্ব এবং স্থায়িত্ব দুটোই কিন্তু অনেক বেশি হয় বঙ্গোপসাগরের গুলো যতগুলো সৃষ্টি হয়। এবং এই সময় যেটা লক্ষ্য করা গেছে যে জলবায়ু পরিবর্তনের ফলে কিন্তু ফ্রিকোয়েন্সিটা বেড়েছে, অনেক বেশি বার আসছে, এবং তার গভীরতা এবং আকৃতি সব দিক দিয়ে। কিন্তু এই বৃষ্টিটা এবারে জুন মাস থেকে যে বৃষ্টিটা শুরু হয়েছে, এবার তো অত্যাধিক বৃষ্টি হয়েছে, প্রবল বৃষ্টি হয়েছে। শেষ কোথায় এবারের মৌসুমী বায়ুর? কবে বর্ষা বিদায় নেবে এ রাজ্য থেকে? কারণ আমরা ওপরের দিকে দেখছিলাম পাঞ্জাব, হরিয়ানা থেকে বর্ষা বিদায় নিয়েছে, এ রাজ্য থেকে বর্ষা কবে বিদায় নেবে?
কোনো রকম পূর্বাভাস কি এখনো পর্যন্ত দেখা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যে প্রেডিকশনসটা আছে সেটা হচ্ছে কিন্তু আমাদের পুরো অক্টোবর, এই অক্টোবরের 15th অবধি কিন্তু আমাদের একটা বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা আছে। সেটা কি এইরকম ভারী বৃষ্টি? সেটা আমাদের সমস্ত জায়গায় একই রকম নয়, অবশ্যই সেটা নয়, সেটা ডিপেন্ড করছে যে আবার যদি না কোনো ভারী এই ধরনের নিম্নচাপের সৃষ্টি হয় বা এই ধরনের মানে গতি প্রবাহটা কোন দিক দিয়ে যাবে, যে কোন জায়গাটা দিয়ে কিন্তু এটা মুভ করবে, সেই জায়গাগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। তবে 15th অক্টোবর পর্যন্ত এখনো পর্যন্ত এই মৌসুমী বায়ুর একটা প্রভাব কিন্তু বৃষ্টিপাতের আমরা লক্ষণীয় এবং থেকে থাকবে। সুতরাং যারা সমুদ্র উপকূলবর্তী অঞ্চল আছে তাদের জন্য কিন্তু সব থেকে একটা আবেদন থাকবে তাদেরকে মানে আরো মানে একটা মানে সিকিউর জায়গায় তাদেরকে নিয়ে আসা। কারণ আমরা জানি যে আমরা যেটা বুঝতে পারছি যে ফ্রিকোয়েন্সি কিন্তু বাড়ছে এবং আরো ভয়ঙ্কর টাইপের যে আর কোনো মানে কোনো নিম্নচাপ সৃষ্টি হবে না আমরা বলতে পারি না। সুতরাং এই জায়গাগুলোকে উপকূলবর্তী অঞ্চলের মানুষদের জন্য চাইবো যে তারা যেন সুস্থভাবে সুরক্ষিত জায়গায় তারা যেন আগে থেকে চলে আসতে পারে, এবং যারা মৎস্যজীবীরা কাজ করেন, যাদেরকে রেগুলার তাদের কাজে বেরোতেই হয়, তাদের উদ্দেশ্যেও বলবো সবসময় আপনারা এই ধরনের অ্যালার্ট যেগুলো আছে আমাদের আবহাওয়ার যে সমস্ত প্রেডিকশনস গুলো যেগুলো দেওয়া হচ্ছে, অ্যাটলিস্ট বৃষ্টিপাত কোথায় বেশি হচ্ছে কম হচ্ছে এই ইনফরমেশনসটা প্রত্যেকে কাজে বেরোবার আগে যেন একটু যাতে লক্ষ্য করেন। তাতে প্রাণহানির যে চান্সেসটা আমরা দেখছি যে বাড়ছে, যে জলবায়ুগত কারণে প্রাণহানি হচ্ছে, আমাদের কোথাও হয়তো বৃষ্টিপাতের জন্য হচ্ছে, কোথাও হয়তো বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে যাচ্ছে মানুষের, সেটাও লাইটনিং এর জন্য হচ্ছে, সেটা কিন্তু আমাদের এবছরের রিপোর্টেড যে কেসগুলো বারবার উঠে আসছে সেটা কিন্তু সংখ্যা যথেষ্ট, যেটা আমাদেরকে অ্যালার্ট করার জন্য যথেষ্ট। সেই জন্য মানুষের উদ্দেশ্যে বলবো যে এই ধরনের রিপোর্টস গুলোকে একটু সতর্কতা এবং সচেতনতার সাথে লক্ষ্য করার জন্য। আচ্ছা, মানে এর 15 তারিখ পর্যন্ত এরকম একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমি একটা বিষয় একটু জানতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে কলকাতার মাটির তলা অনেকটা ভঙ্গুর। আমরা বিভিন্ন প্রতিবেদনে দেখছিলাম যে মাটির তলায় জলের লেয়ার সরে গেছে, মাটির তলাটা ফাঁপা হয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে। এই জলটা তো সহজে সরবে না, কারণ লকগেট এই মুহূর্তে বন্ধ রয়েছে, গঙ্গায় জোয়ার চলছে। আজকে জল নামানো কার্যত অসম্ভব, মেয়র জানিয়ে দিয়েছেন। এই মাটির ওপর জল জমে থাকা এটা ভূপৃষ্ঠের কি কোনো ক্ষতি করবে, বা করলেও সেটা কতটা? দেখো, জিনিসটা বুঝতে হবে যে আমাদের কিন্তু এই ভূপৃষ্ঠের মধ্যে প্রচুর পরিমাণ মাইক্রোপ্লাস্টিক জমা পড়ে গেছে। এবং এই যে তুমি যেটা বলছো যে জলটা আমাদের যে মানে এখন ভৌগোলিক বা মাটি চরিত্রটা বিভিন্ন জায়গায় কিন্তু চেঞ্জেস হয়ে গেছে, সেটা ডিউ টু ডিফারেন্ট রিজন আছে। সেখানে ক্লাইমেট ইজ মানে ওয়ান, তার সাথে সাথেও কিন্তু আমাদের বিভিন্ন স্তরে দেখা যাচ্ছে ভূপৃষ্ঠের মধ্যে মাইক্রোপ্লাস্টিক্স এর লেয়ার পুরো ব্যারিয়ার হিসেবে কাজ করছে।